ওয়েলকাম টু কিউরিয়াস। কেমন আছো সবাই? ভালো তো? যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কিউরিয়াস 2.0। আর যাদের যাদের পিডিএফ এর দরকার তারা কিউরিয়াসকে টেলিগ্রামে সার্চ করো, বা আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন করতে পারো। সেখান থেকে জয়েন করে তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা ক্লাসের। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৌর্য বংশ, মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশ বলা চলে। এর সময়সীমা হচ্ছে 321 থেকে 185 BCE। এখনো কিন্তু যীশু খ্রিস্টের জন্ম হয়নি, ঠিক আছে? তার 321 বছর আগে থেকে 185 বছর আগে পর্যন্ত আমরা আজকে দেখব, ঠিক আছে? এই সময়টাতে আমরা মানে মৌর্য সাম্রাজ্য সবচেয়ে বিস্তৃত একটা সাম্রাজ্য ছিল। এই সময় প্রথম মানে যেটা পুরো একটা ভারত খণ্ড, সেটা পুরোটা এক জায়গাতে এসেছিল। ভারত উপমহাদেশ সেটা এক জায়গাতে এসেছিল। আর কি হয়েছিল আমরা দেখব মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা অশোকের কথা, ঠিক আছে? তাহলে এর প্রতিষ্ঠাতার নাম জেনে নেওয়া যাক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্য। এ কার আমরা আগের দিনই বলেছিলাম কিভাবে পেয়েছিল। ধনানন্দ খুব অহংকারী হয়ে পড়েছিল, তার ফলে চাণক্য, যাকে আমরা কি নামে চিনি, কৌটিল্য, এর একে অপমান করেছিল। তক্ষশিলার একটা পণ্ডিত ছিল, একে অপমান করা, একে ট্রেন করে এবং তার ফলে সে অ্যাটাক করে এবং সে মগধ জিতে নেয়, ঠিক আছে? তার ফলে এর লেখা, চাণক্যের লেখা একটা জানি আমরা, কৌটিল্য অর্থশাস্ত্র আমরা জানি, ঠিক আছে? এবারে দেখবো চন্দ্রগুপ্তের মৌর্যের জীবনী সম্পর্কে। চন্দ্রগুপ্ত মৌর্য জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে। এর সময়সীমা হচ্ছে 321 থেকে 297 BC, ঠিক আছে? এর জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে। যেমন ব্রাহ্মণ্য ধর্মগ্রন্থে বলা আছে যে এ শূদ্র মহিলার পুত্র। আবার বৌদ্ধ ধর্মগ্রন্থে বলা আছে যে ক্ষত্রিয়, ঠিক আছে? আবার কি এর একটা মানে এই সম্পর্কে এখনো ডিটেলসে জানা যায়নি, কেননা আমরা তখনকার জিনিস জানি এখনো তো সেই বই পড়ে, কারো লেখা পড়ে বা নিদর্শন দেখে। তো এটা তো কোনো নিদর্শন থেকে পাওয়া যাবে না, কিছু পড়েই পাওয়া যাবে। কারণ কার জন্ম, কার ছেলে, সেটা তো পাওয়া যাবে না কোনো নিদর্শন থেকে, কোনো বই গ্রন্থ পড়ে পাওয়া যাবে। সেই গ্রন্থগুলোতেই যদি দুটোতে দু রকম লেখা থাকে, তাহলে তো সেটা নিয়ে এখনো থাকবে আমাদের, ঠিক আছে? তার অপর নাম কি ছিল? অপর নাম ছিল বৃষল ও কুলাহীন। এই অপর নাম হওয়ার কারণই হচ্ছে সে শূদ্র ছিল, ঠিক আছে? তাই থেকে আমরা কিছুটা ধরে নিই সে শূদ্র বংশের ছিল। সে পশ্চিমে, মানে যদি দেখি আমরা তাহলে দেখবো যে মগধ এরকম জায়গা করে, ঠিক আছে? সে পশ্চিমে এই দিকটা পুরোটাই ও দখল করে, ঠিক আছে? আর পশ্চিম দিকটাও যখন দখল করে, ঠিক আছে, আর কি করেছিল, সেলুকাস নিকেটর কে সে হারিয়ে দেয়। কার সাহায্য নিয়ে? সেই চাণক্যের সাহায্য নিয়ে। কত খ্রিস্টাব্দে? 305 BC, ঠিক আছে? আর কি
দেখবো সেলুকাস নিকেটর মানে তাকে হারায়, সে যখন আত্মসমর্পণ করে না, সে কিছু কিছু জায়গা দিয়ে গিয়েছিল, যেমন পারোপনিষদ, যার এখন নাম কাবুল, আরিয়া, যার এখন নাম হেরাত, ঠিক আছে, আরাকোসিয়া, যার এখন নাম গান্ধার, আর গেড্রোসিয়া, যেটি এখন বালুচিস্তান, ঠিক আছে। আর কি দিয়েছিল, আর 500টি হাতি দিয়েছিল, ঠিক আছে। আর এই সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কাকে পাঠায়, একটা দূত পাঠিয়েছিল, যাকে যাকে আমরা সবাই চিনি, যার নাম ছিল মেগাস্থিনিস, ঠিক আছে, যার লেখা বইয়ের নাম কি, ইন্ডিকা। সে পরে মানে সে জন্ম থেকেই তো জৈন ছিল না, সে পরে জৈন ধর্ম গ্রহণ করে। আর কি করেছিল, আর তার লাইফে সেরকম কিছু করেনি, সে মারা যায় সার্বেন গোলা পাহাড়ে। সে পাহাড়টা এখন কোথায় পড়ে জানো, কর্ণাটকে, এখানেও দেহ রাখে। এবং এর ছেলে বিন্দুসার, কার ছেলে, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। সময়সীমা কি, 297 থেকে 268 বিসি। এই বিন্দুসার, যাকে গ্রিক নাম কি করে না, গ্রিক লেখক এসেছিল এর সময়ে, তাই একে নাম দিয়েছিল অমিত্র চ্যাটার্স, যেটা বলতো, কিন্তু গ্রিক গ্রন্থে এর নাম ছিল অমিত্র ঘাট, বুঝা গেছে। এ আমাদের সাম্রাজ্যটাকে মগধ থেকে দক্ষিণে স্প্রেড করে, একদিক থেকে দক্ষিণ সাইডটা স্প্রেড করে, ঠিক আছে। আর চন্দ্রগুপ্ত মৌর্য তো দেখলাম একদিকে কাবুল পর্যন্ত একদম দখল করে বসে আছে আফগানিস্তান, তাহলে কি হলো, আমাদের ভারতের সম্প্রসারণ এক খণ্ডে সবচেয়ে বড় হলো, ঠিক আছে। এ দক্ষিণে সম্প্রসারণ করে, তাহলে কি লিখবো, দক্ষিণে সম্প্রসারণ করে এ রাজ্যকে। আর কি না, আমরা জৈন সাহিত্য থেকে জানতে পারি, কোন সাহিত্য, জৈন সাহিত্য থেকে জানতে পারি যে একে সিংহাসেন নামেও ডাকা হতো। কি নাম, সিংহাসেন, ঠিক আছে। এর কাছে কি কি, এর কাছে অনেকে এসেছিল দূত হয়ে, যেমন সিরিয়া থেকে এসেছিল অ্যান্টিওকাস ডাইমাচ, মিশর থেকে এসেছিল টলেমি মনে রাখলে হবে, টলেমি আসে, ঠিক আছে। পুরো নামটা লিখে দিচ্ছি, ফিলেডেলফাস, মনে রাখতে রাখতে দাঁত ভেঙে যাবে জানি, তারা রাষ্ট্রদূত হিসেবে এসেছিল। এবং এখানে একটা ইন্টারেস্টিং মজার জিনিস শুনে রাখা যাক, যে সিরিয়া থেকে যে এসেছিল, সিরিয়া থেকে যে চিঠি নিয়ে এসেছিল রাজার, সেখানে কিছু কিছু জিনিস চাওয়া হয়েছিল, যেমন
মিষ্টি, মদ, শুকনো ডুমুর, একজন সোফিস্ট, এইসব চেয়েছিলেন। আর এ থাকাকালীন তক্ষশিলাতে একটা বিরাট বিদ্রোহ হয়েছিল, কিন্তু সেটা এর সময় শুরু হয় দমন করে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ রাজা অশোক। তাহলে যাওয়া যাক অশোকের জীবনীতে। অশোক দ্য গ্রেট অশোকা বলা হয়, আর এটা হচ্ছে আমাদের ভারতের এখন সিম্বল, চারটে সিংহ। ঠিক আছে, এইটা তুমি দেখতে পাবে ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে, এই মূর্তিটা দেখতে পাবে তুমি। ঠিক আছে, এরকম একটা মূর্তি পাথরের রাখা আছে। ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় বলেছিলাম? কলকাতা। ঠিক আছে, এইখান থেকে দেখব অশোকের সময়কাল 268 থেকে 232। ঠিক আছে, অশোকের মায়ের নাম কি? শুভা দ্রাঙ্ঘি। আর এই যে আমি বললাম যে অশোকের সিম্বল, এটা সারনাথ থেকে নেওয়া হয়েছে, সারনাথ। ঠিক আছে, এইবারে দেখে নেব সে মানে রাজা হয়েছিল তো, তো তার পিতার মৃত্যুর পর, মানে আমাদের তার পিতার মৃত্যুর পর, মানে বিন্দুসারের মৃত্যুর পর সে যখন রাজা হয়, সে তার 99 ভাইকে মেরে রাজ সিংহাসনে বসেছিল, এবং সিংহাসনে শুধু বসেই ছিল। ঠিক আছে, সিংহাসনে বসার 4 বছর পর তাকে রাজা হিসেবে ধরা হয়, মানে রাজা হিসেবে ধরা হলে রাজ্যাভিষেক হয়। ঠিক আছে, রাজ্যাভিষেক হয়। আর কি দেখবো? আর দেখবো আচ্ছা, এই জিনিসটা আমরা পাই কোথা থেকে? বৌদ্ধ ধর্ম গ্রন্থ থেকে। ঠিক আছে, সে যখন দ্বিতীয়বার তার সফরে যায়, আচ্ছা তার আগে বলে দিই একটা কথা, যে তার পিতা মানে বাবা যখন জীবিত ছিল, তখনই সে কিন্তু তক্ষশিলাতে যে বিদ্রোহ উঠেছিল, সে বিদ্রোহ দমন করে। ঠিক আছে, এই দমন করেছিল। আর কি দেখবো, সে জীবনে একটাই যুদ্ধ লড়েছিল, প্রথম আর শেষ যুদ্ধ, লাস্ট যুদ্ধ, ফার্স্ট এন্ড লাস্ট যুদ্ধ। কি নাম ছিল? কলিঙ্গ, 261 BCE। ঠিক আছে, এটা পাই কোথা থেকে? তার মেজর 14টা রক এডিক্ট বা শিলালিপি আছে, সেখান থেকে 13 নম্বরে পাই। ঠিক আছে, ঠিক আছে। আর কি, এরপর এই যুদ্ধে এত রক্তপাত হয়েছিল যে তা দেখে তার মন খুব ভেঙে পড়ে, এবং সে তারপর থেকে যুদ্ধ বিগ্রহ ঘোষণা করে, মানে সে আর যুদ্ধ করবে না কোনোদিন, অস্ত্র নিচে নামিয়ে দেয়। এবং এই এই একটা রাজা, যার কাছে এত বড় ইনফ্যান্ট্রি ছিল, নন্দবংশের ইনফ্যান্ট্রি ছিল, তারপরে তার বাবা দাদু এরা ইনফ্যান্ট্রি বাড়িয়েছে। ঠিক আছে, যে পৃথিবীকে এক অখণ্ড ভারত, মানে ভারত বানিয়েছে, মানে অখণ্ড ভারত বলতে সে একটা পুরো ভারত উপমহাদেশকে এক জায়গায় আনতে পেরেছে, সে যে পৃথিবী জয় করার ক্ষমতা রাখতো, সে কি করলো? যুদ্ধ ছেড়ে দিল।
যুদ্ধ ছেড়ে কি করলো? শান্তি প্রচার করলো বিদেশে। ঠিক আছে, এই রাজা, একে মহান এই জন্যই বলা হয় যার কাছে এত বড় ইনফ্যান্ট্রি, এত ক্ষমতা ছিল যে পুরো পৃথিবী জয় করতে পারতো, সে আজকে শান্তি প্রচার করছে। একে এই জন্যই একে মহান বলা হয়। মহান বলার আরো কিছু কারণ আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপর কিন্তু সে শান্তি প্রচার শুরু করে। ঠিক আছে, তার যখন সেকেন্ড ধর্মযাত্রা হয় 21 তার রাজত্বকালে, তখন তিনি লুম্বিনী দেখেন। এটা ইম্পর্টেন্ট, একটা পড়ে রাখা ভালো। এটা এসএসসি বা বিসিএস এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তার রাজত্বের 14তম বছরে 14th অফ ইয়ারে রাজত্বের 14th অফ ইয়ারে সে কি করেছিল? ধর্ম মহাযাত্রা প্রতিষ্ঠা করেছিল। বোঝা গেছে? আর যেটা যুদ্ধের ঢোল, ভেরি ঘোষ বলা হয় যাকে, ঠিক আছে, সেটাকে সে আইনের ঢোল পরিচয় দিয়েছিল। ঠিক আছে, আর তার অপর নাম আমি এখানে বলতে ভুলে গেছি, লিখে দিচ্ছি। অপর নাম ঠিক বলবো না, তাও আপাতত জেনে রাখো অপর নাম, সেটা পরে গিয়ে আমি যখন বলবো। মাস্কি আর গুর্জার শিলালিপি থেকে তার অপর নাম পাওয়া যায় প্রিয়দর্শী। ঠিক আছে, আর অপর নাম কি? এর প্রপার অপর নাম যেটা যদি বলতে হয়, তাহলে এর প্রপার অপর নাম হচ্ছে দেবনাম প্রিয়া। এটা তার অপর নাম, দেবনাম প্রিয়া অশোকও বলে। ঠিক আছে, এর মোট 14 মেজর রক এডিক্ট পাওয়া যায় আর 7 পিলার এডিক্ট পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আরো দেখবো আমাদের আছে। এখানে একটা জিনিস দেখে নেওয়া যাক, তার ছেলের নাম পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সে শ্রীলঙ্কা পাঠায়। কিসের জন্য? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। বোঝা গেছে? এবারে দেখে নেবো তার অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, মন্ত্রীকে বলা হতো মন্ত্রী পরিষদ। মানে শুধু মন্ত্রীকে নয়, মন্ত্রীদের বলা হতো মন্ত্রী পরিষদ। এর পরিষদে ছিলেন পুরোহিত, মহামন্ত্রী, সেনাপতি, যুবরাজ। ঠিক আছে, এর যারা কর্মকর্তা তাদের বলা হতো ত্রিত, আর অমাত্য বলা হতো যারা মানে কর্মচারী, মানে প্রতিদিনের কাজ প্রতিদিন করতো। ঠিক আছে, রাজুক বলে তার একটা মানে ডিপার্টমেন্ট ছিল, যারা কি করতো? পুরস্কৃত করতো ভালো কাজ করলে, আর খারাপ কাজ করলে শাস্তি দিত। ঠিক আছে, আর ধর্ম প্রচারের জন্য সে কিছু মহাযাত্রাদের নিয়োগ করে। জাস্ট এইটুকুই ছিল তার। আর একটা ছিল
রাজধানীতে পরিচালনার জন্য 6টি কমিটি ছিল, আর প্রত্যেকটি কমিটিতে 5 জন করে লোক ছিল। ঠিক আছে, এবারে দেখে নেব তার রক এডিক্ট। এর বললাম মেজর 14th রক এডিক্ট, মানে 14টা রক এডিক্ট আছে, তার মধ্যে 14টাই দেখে নেবো এখানে আমরা। ঠিক আছে, ফার্স্টে কি বলা আছে? ফার্স্টে বলা আছে পশু বলি নিষিদ্ধ। ঠিক আছে, সেকেন্ডে বলা আছে যেমন মানুষ চিকিৎসা নেয় পশু চিকিৎসার বিষয়ে। আচ্ছা, রক এডিক্ট কেমন হয় একবার দেখিয়ে দিই তোমাদের। লাইক এইটা হচ্ছে রক এডিক্ট। রক এডিক্ট মানে পাথরের উপর লেখনি, আর পিলার এডিক্ট মানে পিলারের উপর লেখনি। এইবারে কোন জায়গার লেখনিতে কি আছে সেইগুলো সব আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, থার্ড হচ্ছে প্রাদেশিক বা রাজুক যুক্তের সাথে উল্লেখ আছে। ঠিক আছে, ফোর্থে কি বলা আছে? ফোর্থে বলা আছে মানে যেটাই ওদের যুদ্ধের ইয়ে ছিল, যুদ্ধের ওই ঘোষণা করা, যেটা ভেরি ঘোষ বলা হলো, তাকে ধর্ম ঘোষ করে দেওয়া হয়। কেন করা হয়? কারণ সেটা তো এবারে ধর্মের কাজে ইউজ হচ্ছে, আইন বা তাদের ন্যায়ের কাজে ইউজ হচ্ছে। ঠিক আছে, ফিফথে বলা হয় যে ধর্মের কাজের জন্য ধর্ম মহাত্মারা নিয়োগ থাকবে। ঠিক আছে, সিক্সথে বলা হয় যে মানে সিক্সথে ওর লিখে রেখেছে নিজের ওই মন্ত্রী পরিষদ এসবের কর্মকর্তাদের কথা। তাহলে পরিষদ বলতে যে দেখব মন্ত্রী, পুলিশ, প্রতিবাদী করের কথা। ঠিক আছে, দেন সেভেন্থে দেখব ধর্মীয় সহনশীলতার কথা বলা হয়েছে। ঠিক আছে, এইটতে দেখব সে বোধগয়ায় সম্বোধিত এর কথা বলা আছে। কথা বলা আছে বলতে সেরকম কিছু নাই, ওর নিজের কথা কিছু কিছু অ্যাডিক্টে লিখে গেছে, কিছু ধর্ম লিখে গেছে, ধর্ম সম্পর্কে কিছু লিখে গেছে। ঠিক আছে, নাইনথে মানে কোনো অনুষ্ঠান করে যে কাজ করা তার অকেজো, মানে সেটা তো অকেজো টাইপের, সেই জিনিসের কথা বলা হয়েছে। তাহলে অনুষ্ঠানের অকেজোতা বলা হয়েছে। ঠিক আছে, টেনথে কি বলা হয়েছে? সে রাজা হয়েছেন কিন্তু তার কোনো খ্যাতি লাগবে না। ইলেভেন্থে বলা হয়েছে তিনি ধর্মের নীতির ওপর নাকি ব্যাখ্যা করেছেন। ধর্মের নীতির ওপর ব্যাখ্যা করেছেন। টুয়েলভতে তিনি বলেছেন মানে কোন সম্প্রদায়ের সহনশীলতার কথা। থার্টিনতে যে বলেছে কলিঙ্গ যুদ্ধের কথা।
আমি আগেই বললাম কলিঙ্গ যুদ্ধের কথা কোথায় পাওয়া যায়, 13তে। আর লাস্ট 14th, বলে না লাস্ট বাট নট দ্য লিস্ট, কিন্তু এখানে নট দ্য লিস্ট নয়, এখানে লিস্টের ভেতরেই। শিলাতে তার আদেশের কথা উল্লেখ আছে। ঠিক আছে, এইবারে দেখে নেবো পিলার এডিক্ট, মানে স্তম্ভলেখ। আমি দেখালাম যে স্তম্ভলেখ কেমন ছিল তখনকার। ঠিক আছে, এই স্তম্ভের ওপর লেখা হয়েছিল, যেমন আমাদের অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ তো এইরকম এই স্ট্রাকচারটা থেকে তোলা হয়েছে, এটা এখনো দেখতে পাওয়া যায় আমাদের ভারতের স্তম্ভ হিসেবে। ঠিক আছে, তো পিলার এডিক্ট দেখবো, পিলার এডিক্ট সম্পর্কে। ফার্স্ট পিলার এডিক্ট কি আছে না, সামাজিক নিয়ম। সেকেন্ডে কি বলা আছে না, চক্ষু দানের কথা। থার্ডে কি বলা আছে, আত্মা ও পাপের কথা। ফোর্থে কি বলা আছে, রাজুকদের কথা। ফিফথে কি বলা আছে, পশু হত্যার কথা। সিক্সথে কি বলা আছে, মানুষ কল্যাণের কথা। সেভেন্থে কি বলা আছে, মহামাত্মার কথা। ঠিক আছে, এই জাস্ট ছিল পিলার এডিক্ট। এবারে এডিক্টের ফ্যাক্ট জানার আগে দেখে নেবো কোথায় কোথায় এই রক এডিক্ট, পিলার এডিক্ট গুলো পাওয়া গেছে। এখানে 3টে, এখানে 4টে, এখানে এইভাবে পাওয়া গেছে, দেখে নেবো আমরা। ও পুরো দেশ জুড়ে ধর্ম ছড়াতে চেয়েছিল, তাই এখানে রক এডিক্ট, পিলার এডিক্ট, এইসব গুলো মেজর মাইনর অনেক আছে, সেইগুলোর কিছু কিছু লোকেশন আমরা দেখে নেবো। ঠিক আছে, এরপরে দেখবো যে কিছু ফ্যাক্ট ছিল, ফ্যাক্ট অনেক ছিল তাই আমি লিখে দিয়েছি, কিছু কিছু আমরা আলোচনা করব। যেমন 1915 সালে আবিষ্কৃত হয় মাস্কি, যেখানে তার নাম উল্লেখ হয়েছে। কি বলেছিলাম, মাস্কিতে তার নাম কি বলা আছে, মাস্কিতে তার নাম বলা ছিল প্রিয় প্রিয়দর্শী। ঠিক আছে, তোপরা মিরাট স্তম্ভগুলি ফিরোজ শাহ তুগলক দিল্লিতে এনেছিলেন। ঠিক আছে, দিল্লি থেকে অনেক দূরে ছিল। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি উদ্ধার করেছিলেন। ঠিক আছে, এইসব ক্যানিংহাম কিছু এলাহাবাদে নিয়ে এসেছিলেন। এরকম করে অনেকগুলোই আছে। সপ্তম শিলালিপি সম্পর্কে দীর্ঘতম, এটা গুলো আমরা একবার দেখে নেবো। ঠিক আছে, জাস্ট যে কি কি আছে না আছে শিলালিপি। আর এটা হচ্ছে সারনাথ। ঠিক আছে, এটা হচ্ছে সারনাথ, সারনাথ না, সূচি স্তূপ। ঠিক আছে, এটা হচ্ছে সূচি স্তূপ। সূচি স্তূপের কিছু ভাগ আছে, যেমন এটাকে ডোম বলা হয়, এইভাবে ভাগ আছে অনেক। ভাগগুলো আমরা মানে অনেক ভাগ আছে, কিন্তু সেরকম আমাদের ইম্পর্টেন্ট জিনিস না, তাই আমি ওইটার সম্পর্কে আর আলোচনা করলাম না। ঠিক আছে, আর এর ইয়েগুলো দেখে নেবো আমরা। এবার যাই পরের রাজা, অশোকের পরের রাজা। অশোকের পরের রাজার নাম হচ্ছে দশরথ। এরা আর খুব ইম্পর্টেন্ট নয় আমাদের এসএসসির ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। 232 থেকে 224 পর্যন্ত। ঠিক আছে, এর লাস্ট রাজা যে রাজকীয় শিলালিপি করান। এনারও কিছু শিলালিপি ছিল, কিন্তু এগুলো অতটা ইয়ে নয়। ঠিক আছে, তার রাজ্য এবার এত বড় সাম্রাজ্য হয়ে গেছে, আর সামলাতে পারছে না। অশোক সামলে নিয়েছে, অশোক গ্রেট রাজা ছিল। আর এই জন্যই আমরা অশোককে গ্রেট বলি। তার কারণ হচ্ছে যে অশোক এত সব কিছু করেছে, তার সাথে একটা যুদ্ধে, যে যুদ্ধ বিশ্ব জয় করতে পারতো কিন্তু জয় না করে শান্তির বার্তা দিয়েছে, সেই রাজাকে আমরা তার জন্য ইতিহাসে গ্রেট রাজা বলি। ঠিক আছে, এর ধর্মীয় রীতিনীতিকে
অব্যাহত রাখে, আর কিছু না। ঠিক আছে, এ আর কিচ্ছু করেনি। এর সময় এর অঞ্চল কয়েকটি ভাগে ভেঙে পড়ে, মানে রাজ্য শেষ করেছে, বাড়ায়নি। এরপর চলে আসবো সাম্প্রতিক সময়সীমা 24 থেকে 215। ঠিক আছে, জৈন ধর্মগ্রন্থ অনুসারে এ পাটলিপুত্র ও উজ্জয়িনী দুই জায়গা থেকে শাসন করতেন। দশরথের পর যে জায়গাগুলো ভেঙে গিয়েছিল সেইগুলোকে পুনরুদ্ধার করে। কি কি? সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, অন্ধ্র, মহীশূর, এইগুলো ভেঙে গিয়েছিল, এগুলোকে পুনঃ উদ্ধার করে। ঠিক আছে, এ ধর্ম প্রচার করে এবং ধর্মীয় রীতিনীতিকে সব ঠিকভাবে রেখেছিল। ঠিক আছে, এ প্রথম সন্ন্যাসীদের জমি দান করতে শুরু করে। ঠিক আছে, এবারে আর সেরকম রাজা আসেনি, আর সেরকম কাজও করে যায়নি, তাই আর সেরকম ভাবে নেই। একে বড় রুলার মধ্যে এনেছিলেন। তারপরে দেখে নেব সুলিসুকা, সময়সীমা 215 থেকে 202 BCE। এ খুব ঝগড়ুটে ছিল। ঠিক আছে, আর অধর্মী ছিল। তারপরে দেখে নেব দেববর্মন, 202 থেকে 195। ঠিক আছে, এর রাজত্ব জাস্ট 7 ইয়ারের, কিছুই করেনি, জাস্ট ইয়ারের রাজত্বকাল, এ কিচ্ছু করেনি। ঠিক আছে, শতধন্বন 195 থেকে 187। ঠিক আছে, এও সেরকম কিচ্ছু করেনি যে এটা মানে এক বলা যায়, সেরকম ও কিচ্ছু করেনি। আর বৃহদ্রথে লাস্টের সময়সীমা হচ্ছে 187 থেকে 185, 2 ইয়ারের। ঠিক আছে, বলা হয় এর সময়, এই বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ একে মেরে এর সিংহাসনে বসে। মানে আমরা একটা জিনিস দেখছি, যে উইক হচ্ছে তারই সেনাপতি না হলে মন্ত্রী তাকে মেরে তার সিংহাসনে বসছে। আজকে আমরা এই ছিল, পরবর্তী দিনে দেখবো যে শুঙ্গ বংশের কি হয়েছে গেছে, বা মগধ সাম্রাজ্যের কি হয়েছে গেছে। আজকের ক্লাস এই পর্যন্তই। চলো, থ্যাংক ইউ। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিউরিয়াস 2.0। আর যদি পিডিএফ এর দরকার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেল কিউরিয়াস তোমরা সব সার্চ করে নিও, বা আমাদের ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই।